হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য পরাবৃত্ত চ্যাপ্টারটার সমস্ত ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আমরা বই ধরে সলভ করছি। তার মধ্যে অলরেডি কিছু ভিডিও আমাদের আপলোড করা হয়ে গেছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি সেগুলো আমি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেগুলো কিন্তু তোমরা ভালো করে আগে দেখে নাও, বুঝে নাও, খাতায় নোট ডাউন করে নাও, দেন পরপর ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু এবং শিখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি। আগের দিনের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র শূন্যস্থান কিছু পূরণ করে দিলেই আমাদের গোটা অঙ্কটাই হয়ে যাচ্ছে, এমন ভাবেই জিনিসটা করিয়েছি, এতটাই নিখুঁত ভাবে জিনিসগুলো হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে প্র্যাকটিস করো সেইভাবেই যেভাবে আমি লিখে দিচ্ছি। কোনো এখানে কিন্তু আমি যেভাবে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু অন্য ভিডিওর সঙ্গে একদমই মিলবে না। সেটুকুনি যারা মন দিয়ে ক্লাস করবে তারা অবশ্যই বুঝতে পারবে। ক্লাসের কোয়ালিটি সেখান থেকে শুরু করে ভিডিও যে আমরা অঙ্কগুলো করাচ্ছি তার জন্য কতটা খেটে আমরা অঙ্কটা করছি, সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা নিখুঁতভাবে বুঝতে পারবে যদি ক্লাসগুলো মন দিয়ে করো। শুধুমাত্র একটু হ্যাপাজার্ডলি রাফ ক্যালকুলেশন করে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি না বা ভিডিওগুলো করছি না। এবং এটুকুনি চাইবো যে তোমরাও সেরকম রাফ ক্যালকুলেশন করার জন্য কিন্তু পরীক্ষা কিন্তু জিনিসটা নয়। পরীক্ষাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে লিখে একটা সঠিক এবং সুন্দর নাম্বার পাওয়াটাই হচ্ছে পরীক্ষার জন্য রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের নেক্সট নেক্সট যে পোর্শনটা রয়েছে পরবর্তী চ্যাপ্টার থেকে, সেই জায়গাটা। এবং সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন। যা যা করাচ্ছি, যেভাবে করাচ্ছি, সে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং তোমরা পরীক্ষাতে সেখান থেকেই কমন পাবে এবং সেইভাবেই ক্লাসটা করানো হচ্ছে বা হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক পরাবৃত্তের পরের যে পোর্শনের অঙ্কগুলো সেগুলো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত যে টাইপের পরাবৃত্ত নিয়ে আলোচনা করব সেটা হলো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই টাইপের পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। এই পরাবৃত্তটা কখন হোল্ড করে? কখন কোনো পরাবৃত্তের ইকুয়েশন এরকম হয় না যখন কোনো পরাবৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে অবস্থান করে। যখন কোনো পরাবৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে অবস্থান করে, কোনো পরাবৃত্তের কোনো পরাবৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে থাকলে তার সমীকরণটা কিরকম হবে? তার সমীকরণ দেখতে হবে হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। অথবা উল্টোটাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোন দিকে তির্যক অক্ষ রয়েছে, কোন দিকে আমাদের অনুবন্ধী অক্ষ রয়েছে, তার উপর ডিপেন্ড করে সেটা ওয়াইটা প্রথমে আসতে পারে, এক্সটা পরে যেতে পারে। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম আমরা আজকে সলভ করব এখানে। তার জন্য প্রথমে যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ দুটি যথাক্রমে স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল এবং যার কেন্দ্র 3, -2 বিন্দুতে। তার উৎকেন্দ্রতা দিয়েছে √5/2 অ্যান্ড নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা দিয়েছে 2 একক। তাহলে তার সমীকরণ কি হবে সেই পরাবৃত্তের? তাহলে এটা কোথাকার অঙ্ক? এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক এসেনদের বইয়ের 3 মার্কসে যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম, তার 5-এর অঙ্কগুলো, তার 6-এর কোয়েশ্চেনটা। 6-এর কোয়েশ্চেনে কি বলেছে? এমন পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ দুটি যথাক্রমে স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল, নট স্থানাঙ্ক অক্ষ দুটোই, সেটা স্থানাঙ্ক অক্ষ দুটোর সমান্তরাল। অর্থাৎ আমরা যদি এখানে ছবিটা একবার একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেটা কিরকম হবে? ছবিটা আমাদের কাছে কিরকম হবে? স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল হচ্ছে, এটা যদি স্থানাঙ্ক অক্ষ হয়, এখানে যদি আমাদের থাকে স্থানাঙ্ক অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ, এদিকে রয়েছে এক্স অক্ষ, তাহলে তার সমান্তরাল হবে অক্ষ দুটো, অর্থাৎ তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষ হবে এই দুইজনের সমান্তরাল। অর্থাৎ কিরকম কিরকম হবে সেটা? সেটা আমাদের কাছে হয়ে যাবে সামথিং এরকম।
আর এরকম। এবং এই যে দুটো সমান্তরাল বা সমান্তরাল অক্ষ নিলাম, একটা অনুবন্ধী অক্ষ, একটা তির্যক অক্ষ, তাদের যে ছেদ বিন্দু সেটাই হবে হচ্ছে কেন্দ্র। তাদের ছেদ বিন্দুটাই কিন্তু কেন্দ্র হয়। ঠিক আছে, সেই কেন্দ্রের স্থানাঙ্কটা এখানে দিয়ে দিয়েছে 3, -2। কেন্দ্রের স্থানাঙ্ক করে দিয়েছে 3, -2। এবং এই কেন্দ্রটাকে নিয়ে যে পরাবৃত্তটা তৈরি হয়, এই কেন্দ্রকে নিয়ে যে পরাবৃত্ত তৈরি হয় সেটাই দেখতে হবে হচ্ছে এরকম টাইপের। এটা হবে পরাবৃত্তটার মতো দেখতে, যেখানে এটা হয়ে গেল আমাদের কাছে এক্স অক্ষ, এদিকে রয়েছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই, এখানে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে সেন্টার, অর্থাৎ সেন্টার বলতে এটা হচ্ছে অরিজিন। আর পরাবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে 3, -2। 3, -2 যদি হয়, এক্স স্থানাঙ্ক কত? এক্স স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে এই যে সরলরেখাটা সেটা কিন্তু x = 3। এবং ওয়াই স্থানাঙ্ক কত কেন্দ্রে? সেটা হচ্ছে -2। তাহলে এই যে সরলরেখাটা যেটা এক্স অক্ষের সমান্তরাল ভাবে গেছে এবং পরাবৃত্তটার তির্যক অক্ষ হয়েছে, পরাবৃত্তের তির্যক অক্ষ যেটা রয়েছে সেটা হচ্ছে y = -2। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক অক্ষ আর এটা হলো অনুবন্ধী অক্ষ। যেহেতু কোয়েশ্চেনে সেটা মেনশন করে দেয়নি যে অনুবন্ধী অক্ষটা ওয়াই এর প্যারালাল না এক্স এর প্যারালাল, তির্যক অক্ষটা এক্স এর প্যারালাল না ওয়াই এর প্যারালাল, যেহেতু স্পেসিফিক্যালি মেনশন করে দেয়নি, তাই সেক্ষেত্রে আমরা নিজেদের মতো করে ধরছি। এবং নিজেদের মতো করে ধরে নিলে সেটা আমরা এটাই ধরবো, কারণ এক্ষেত্রেই আমরা ক্যানোনিক্যাল ইকুয়েশন বা আদর্শ সমীকরণটা পাই, যেখানে x² / a² - y² / b² = 1 থাকে। সেক্ষেত্রে তির্যক অক্ষকে কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর নিয়েছি এবং ওয়াই অক্ষকে নিয়েছি হচ্ছে অনুবন্ধী অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এবার সমাধানে আসা যাক। কি বলেছে এখানে? তাহলে আমাদের প্রথম কথাটা যেটা লাগবে সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে দিয়েছে, কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে যে পরাবৃত্তের কেন্দ্র, বা এরকম ভাবে লিখি, পরাবৃত্তের কেন্দ্র সেটা কত দিয়েছে? 3, -2। মনে করি, মনে করি পরাবৃত্তটির মনে করি পরাবৃত্তটির তির্যক অক্ষ, শুধুমাত্র অক্ষ দুটো স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল বলেছে, কিন্তু কোনটা কার সমান্তরাল, তির্যকটা এক্স না ওয়াই এবং অনুবন্ধীটা এক্স না ওয়াই এর সমান্তরাল, সেটা কিন্তু আলাদা করে স্পেসিফাই করে দেয়নি। ফলে ক্ষেত্রে দুটো পসিবিলিটি আছে, আমরা নিজেদের মতো করেই তির্যক অক্ষকে এক্স অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষকে ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি, সমান্তরালে ধরেছি। তাহলে মনে করি পরাবৃত্তটির তির্যক অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে, এখানে তির্যক অক্ষের সমীকরণ কত হবে? আমি কিছু ভাবে জিনিসগুলোকে লিখে দিচ্ছি, সেই লেখাগুলো যে লিখতে পারবে, পরীক্ষক তার প্রতি অবশ্যই তার দৃষ্টি আকর্ষণ হবে তার। ঠিক আছে, যে এতটা সুন্দর করে ডেপথকে গিয়ে লিখছে, যে প্রত্যেকটা জিনিস তির্যক অক্ষরই শুধুমাত্র এক্স অক্ষের সমান্তরাল তাই নয়, তার সমীকরণটা আমরা উল্লেখ করে দিতে পারি, সেটা হচ্ছে y = -2। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি আমাদের ক্লাসে কিন্তু কোনো রকম রাফ করানো শেখানো হয় না। রাফ করার জন্য কিন্তু অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউবে, সেখানে আমরা দেখতেই পারি অবশ্যই। এখানে যেভাবে শেখানো হবে সেটাতে একটা অঙ্ক যদি কমও হয় টোটালে, এখানে কিন্তু কোয়ান্টিটির উপর না কোয়ালিটির উপর ডিপেন্ড করানো হয়, কোয়ালিটির উপর দিয়ে কিন্তু নাম্বার পাওয়ানো হয়। ঠিক আছে, আমি সারাদিন ধরে ক্লাস নিয়ে যাচ্ছি, রাফ করে যাচ্ছি, আমি এখানে কিন্তু সেই জিনিসটা হয়তো নাও পেতে পারো। ঠিক আছে, পরাবৃত্তটির তির্যক অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ y = -2, এবং অনুবন্ধী অক্ষটি y অক্ষের সমান্তরাল, এই যে, অর্থাৎ x = 3, y অক্ষের
সমান্তরাল, ব্র্যাকেটে লিখে দিচ্ছে x ইকুয়ালস টু 3। ঠিক আছে, এটা কিন্তু আমরা কোনো রকম যেহেতু কোয়েশ্চেনে মেনশন করিনি, কোনো রকম জেনারেলাইজেশনকে ভায়োলেট না করে এটা কিন্তু দু রকম পসিবিলিটি হতে পারে, তাই আমরা যে কোনো একটা পসিবিলিটি লিখলাম। ঠিক আছে, একটা সুন্দর কথা আছে, উইদাউট, এটা ধরলাম কোনো রকম কিন্তু জেনারেলাইজেশন কে আমরা ভায়োলেট করিনি, উইদাউট লস অফ জেনারেলিটি। আমি ইংলিশে লিখে রাখলাম, লিখতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু লিখলে এগুলোর খাতাগুলোর মানটাকে আমাদের বাড়াবে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু তোমরা এই ভিডিও দেখছো। ঠিক আছে, শুধুমাত্র এই ভিডিও দেখছো মানে অন্য জায়গা থেকে কিন্তু অবশ্যই আলাদা পাবে এবং পেতে বাধ্য। এবং যারা মন দিয়ে ক্লাসটা করবে, অবশ্যই করবে, সবাই করবে, তারা কিন্তু অবশ্যই ডিফারেন্সটা নিজেরাই বুঝে নিতে পারবে। সেটা আমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এরপর থেকে। যাই হোক, তাহলে মনে করি পরাবৃত্তটির পরাবৃত্তটির অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু a, এবং পরাবৃত্তটির অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু বি। এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বলি প্রত্যেকটা ক্ষেত্রে, মাঝে মধ্যেই বলে থাকি আমরা পরাবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি? এটা হচ্ছে অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য। আর বিটা কি? অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্ধ তির্যক অক্ষ বলতে এই যে দৈর্ঘ্যটা, এই যে লেন্থটা এখানে রয়েছে, এখানে যে এই যে লেন্থটুকু রয়েছে, এটা হচ্ছে অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য, যেটা হচ্ছে এ। ঠিক আছে, আর অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে বি, সেটা এরকম জায়গায় থাকে। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা ওইভাবে বোঝানো যায় না, তার জন্য অ্যাসিম্পটোট আঁকতে হয়, কিংবা অন্তত ল্যাটাস রেক্টাম তো আঁকতে, অন্তত আমাদের নিয়ামকটা আঁকতেই হয়, কিন্তু আমরা সেখানে এগুলো আঁকছি না, এখানে দরকার নেই বলে আঁকছি না। তাই বিটা এরকম এরকম ভাবে দেখাতে পারছি না, কিন্তু বিটা এরকম জায়গাতে থাকে। ঠিক আছে, এখানে যদি নিয়ামকটা ড্র করা হয়, যে শর্ট একটু বলে রাখি। ঠিক আছে, এই সাইড থেকে বলছি কারণ ওই সাইডটা নাহলে যেহেতু অলরেডি আঁকা আছে। ঠিক আছে, এখানে তার ফোকাস থেকে, তার যদি ফোকাসটা আঁকা হয়, সেই ফোকাস থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব, এবং সেই বিন্দু থেকে এই যে দূরত্ব, ঠিক আছে, সেইটা এখানে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে বি দূরত্ব থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরাবৃত্তটির অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে বি। সুতরাং সুতরাং পরাবৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের পরিবর্তে, যেহেতু এখানে আমাদের কেন্দ্রটা 3, -2, তাহলে x-3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস অফ -2। মাইনাসটা হচ্ছে ফর্মুলার জন্য, আমাদের ফর্মুলাটা কি লিখে দিয়েছিলাম প্রথমে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাই তাহলে সেই রেসপেক্ট এটা হবে -2, কারণ আলফাটা হচ্ছে 3 আর বিটাটা হচ্ছে এখানে -2। তাহলে টোটালটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সেটাকে আমরা ঠিক করে লিখলে কি পাবো না, x-3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বা মাইনাস y+2 হয়ে যাবে এটা, ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের কাছে পরাবৃত্তের সমীকরণ, কিন্তু যেখানে এ এবং বিটা আমাদের অবশ্যই জানতে হবে।
তার জন্য কিছু কন্ডিশন কোয়েশ্চেনে গিভেন রয়েছে, তার জন্য কিছু কন্ডিশন কিন্তু প্রশ্নে আমাদের রয়েছে। যেটা দিয়েছে উৎকেন্দ্রটা ইকুয়ালস টু √5/2 এবং নাভিলম্বের দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 একক। উৎকেন্দ্রটা দিয়েছে √5/2। তাহলে যেহেতু পরাবৃত্তটির উৎকেন্দ্রতা ই ইকুয়ালস টু কত হচ্ছে √1 প্লাস ফর্মুলা কি √1 প্লাস b²/a², এটা হচ্ছে উৎকেন্দ্রতার ফর্মুলা বা ইসেন্ট্রিসিটির ফর্মুলা একটা হাইপারবোলার ক্ষেত্রে। প্রশ্নানুযায়ী এই যে √1 প্লাস b²/a²টা আসছে, এটাই তার মানে √5/2। এবার যদি আমি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এখানে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস b²/a²। এখানে √5 করে 5 হয়ে যাবে এবং নিচে নিচে 2 করে 4 হয়ে যাবে, তাই তো? বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠবে, এখানে রুটটা উঠবে আর 2 হবে। তাহলে সমাধান করলে আমরা কি পাচ্ছি, b²/a² ইকুয়ালস টু 5/4 -1, কিংবা b²/a² ইকুয়ালস টু 5 - 4/4। তার মানে কত? তার মানে b²/a² ইকুয়ালস টু 1/4, 5 - 4 করে। তাহলে সেখান থেকে আমরা আরো কি সিম্পলিফাই করতে পারছি? আরো যেটা সিম্পলিফাই করতে পারছি সেটা হচ্ছে 4টাকে যদি এদিকে পাঠাই তাহলে 4b², তাহলে a² ইকুয়ালস টু 4b² মতো পাচ্ছি। a² ইকুয়ালস টু 4b² পাওয়া যাচ্ছে এখান থেকে। এটাকে 2 নম্বর নাম দিচ্ছি, অথবা আরো আমরা শর্ট করতেই পারি, 2 নম্বরই নাম দেওয়া থাকুক এখানে। আবার আবার আমাদের কি দিয়েছে, নাভি লম্বের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, নাভি লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2b²/a। এটা হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য। এখানে যদি ফোকাসটা থাকে, সেই ফোকাসটা থেকে আমরা যে লম্বটা ড্র করবো সেটা হচ্ছে নাভি লম্ব। এখানে যদি নাভি থাকে, সেই নাভির উপর দিয়ে যে লম্বটা যাবে সেটা হচ্ছে নাভি লম্ব, এবং এই যে দৈর্ঘ্যটা সেটাই হবে হচ্ছে 2b²/a। টোটাল দৈর্ঘ্যটা একটা পোর্শন হচ্ছে b²/a, নিচের পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে b²/a, তাহলে টোটালটা যোগ করলে হচ্ছে 2b²/a। এবং সেই দৈর্ঘ্যটাই কোয়েশ্চেনে বলে দিয়েছে, প্রশ্নে আমাদের সেই দৈর্ঘ্যটাই কিন্তু বলে দিয়েছে, সেটা হলো 2 একক। কত একক? 2 একক। তার মানে 2b²/aটাই হচ্ছে 2 একক। সুতরাং প্রশ্নানুযায়ী 2b²/a ইকুয়ালস টু 2 একক। তার মানে সেখান থেকে আমরা কি বুঝতে পারছি, 2b² ইকুয়ালস টু 2a। 2 কেটেই যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? পড়ে থাকবে b² ইকুয়ালস টু a। এবার সেই b² ইকুয়ালস টু a যদি আমি এখানে বসাই তাহলে কি পাচ্ছি? তাহলে সুতরাং 2 থেকে পাই, সুতরাং 2 থেকে পাই। 2 কি আছে, b² এর জায়গায় যদি a বসিয়ে দিই তাহলে a² ইকুয়ালস টু 4 ইন্টু a, b² এর জায়গায় a বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে আমরা সমাধান করলে কি পাবো, a² - 4a ইকুয়ালস টু 0। তাহলে কি পাবো সেখান থেকে, a কমন নিলে a - 4 ইকুয়ালস টু 0। তার মানে এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু দুটো ভ্যালু তো পসিবল নয়, কারণ এটা সবসময় পজিটিভ। এর তাহলে দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 4। কিন্তু যেহেতু এটা হচ্ছে পজিটিভ, সিন্স a গ্রেটার দ্যান 0, সুতরাং এর একমাত্র পসিবল ভ্যালু হচ্ছে 4। এটা হচ্ছে তার মানে 4। সুতরাং এটাকে যদি নাম্বারিং করি আমি কিছু একটা, এটাকে যদি আমি নাম্বারিং করি, এটাকে 3 নম্বর যদি নাম দিই তাহলে সুতরাং 3 থেকে পাই, সুতরাং 3 থেকে পাই এর মানটা এখানে বসিয়ে দেবো, 3 নম্বরে বসিয়ে দেবো। তাহলে b² এর জায়গায় আমরা কি পাচ্ছি, b² ইকুয়ালস টু 4। তাহলে b ইকুয়ালস টু
প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস √4, তার মানে হচ্ছে প্লাস মাইনাস টু। কিন্তু ডাইরেক্ট কেউ লিখতে পারে, কিন্তু আমি একদম পুরো নিখুঁত ভাবে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, তাই আমাদের কাছে এরকম ভাবে লেখাটা হচ্ছে। কেউ যদি ডাইরেক্ট এখানে এটা 2 কেটে দিয়ে 4 লেখে তাহলে কাটবে না, ঠিক আছে? তাহলে কোনো ভুল নেই তাতে, কিন্তু ভুল অবশ্যই আছে, কিন্তু আমাদের সেখানে নাম্বার কখনো কাটবে না, ঠিক আছে? এর পুরো সলিউশনটা দেখিয়ে করলে যে জিনিসটা সুন্দর লাগছে সেটা কিন্তু লাগবে না, নর্মাল কেটে দেবো, তাতে অঙ্কটা হয়তো 2 লাইন ছোট হয়ে যাবে। কিন্তু নিখুঁত ভাবে করতে চাইলে এভাবেই করতে হবে। তাই আমি ওই জন্য যেভাবে করব সেটাও বলে দিচ্ছি, আবার কোনটা করা যেত সেটাও বলে দিচ্ছি। এখানেও কিন্তু ডাইরেক্ট কেউ b = 2 লিখে দিতে পারতো, প্লাস মাইনাস টু হিসাবে না লিখে, ঠিক আছে? কিন্তু যেহেতু বিটা পজিটিভ, সুতরাং বি এর যে ভ্যালু সেটা কিন্তু -2 আর নেওয়া যাবে না, +2। সুতরাং এবার এ এবং বি এর মান 1 নম্বরে বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে a = 4, b = 2 মান দুটি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? এ আর বি এর মানটা বসিয়ে দিলে সেখানে ছিল হচ্ছে x-3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 4 a স্কোয়ার, মাইনাস y+y+2 ছিল তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার = 1। তাহলে এটাই সমীকরণ। কেউ যদি একটু সিম্পলিফাই করতে চায় করতে পারে, ঠিক আছে? এটা রাখলেই ভালো। কিন্তু কেউ যদি ভাবে যে এটা লসাগু করে দেবো সেটাও করতে পারে। x-3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে 16 মাইনাস y+2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 = 1। তাহলে এলসিএম করলে আমাদের দাঁড়িয়ে যাবে 16টাই হবে এলসিএম। 4 এবং 16 লসাগু হচ্ছে 16, উপরে থাকবে হচ্ছে x-3 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি আসবে y+2 এর হোল স্কোয়ার। যেহেতু এখানে 4 আছে, লসাগু হয়েছে 16, তাই এখানে 4 দিয়ে গুণ করতে হবে, = 1। তাহলে আমরা পুরো যদি জিনিসটাকে ওইদিকে পাঠিয়ে দিই 16টাকে, তাহলে অ্যান্সারটা যেটা আসবে আলটিমেটলি সেটা হচ্ছে এরকম: x-3 এর হোল স্কোয়ার -4 × y+2 এর হোল স্কোয়ার = 16। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। কিন্তু আমি সবসময় প্রেফার করি হচ্ছে এই ধরনের ইকুয়েশনকে, এই ইকুয়েশনগুলোকে নয়। কারণ এই ধরনের ইকুয়েশন হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে? এখানে x² / a² - y² / b² = 1, এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার একটা পরাবৃত্ত বা একটা হাইপারবোলার সমীকরণের। সেটাকে প্রকাশ করে হচ্ছে এই ধরনের সমীকরণ, নট এই ধরনের সমীকরণ, ঠিক আছে? এই ধরনের লিখতে হলে আমি বলি সবসময় ভেঙে দিতে, ভেঙে দাও, তাহলে জিনিসটা আরো একটা ইম্পর্টেন্ট প্যাটার্নকে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারকে প্রকাশ করবে যদি আমরা এই হোল স্কোয়ার গুলোকে ভেঙে দিই, ঠিক আছে? আইদার এই ফর্মে লেখো, আর যদি ভাঙতেই হয় তাহলে এটাকে পুরো ভেঙে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর থাকবে। এটা যদি এই অবস্থায় রাখি তাহলে এটা ক্যানোনিক্যাল ফর্মকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মকে বা স্ট্যান্ডার্ড ফর্মকে, আর এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে জেনারেল ফর্মকে বা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে জেনারেল ফর্মকে। যেটা আমরা বৃত্তের ক্ষেত্রে আলোচনা করেছি। যাই হোক, সমস্তটা হয়ে গেল এরকম: ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, লাস্টে একটা অ্যান্সার লিখলে লিখতে পারি। ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। নেক্সট যে অঙ্ক রয়েছে সেটাতে চলে আসি এবার। আজকের ক্লাসে কিন্তু আমরা শুধুমাত্র পর পর করবো না অঙ্কগুলো, অঙ্কগুলো কিন্তু আমরা সবসময় দেখি টাইপ ওয়াইজ করে নিই।
ঠিক আছে, টাইপ ওয়াইজ করতে কিন্তু আমাকে আলাদা করে টাইম দিতে হয়, তার পেছনে তার আলাদা করে খাটতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা টাইপ আলাদা করে সিলেক্ট করতে হয় যে না এই অঙ্কটা এই টাইপে পড়তে হবে, তার জন্য আলাদা করে ভাবতে হয় জিনিসটাকে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি সেভাবে কেন করাই, কারণ একটা কনসেপ্ট যখন আমরা জানবো, সেই রিলেটেড প্রবলেম যখন করে নেবো, একসঙ্গে পরপর করবো হ্যাপাজার্ডলি না করে, একটা কনসেপ্ট শিখে 10 রকম অঙ্ক করছি সেরকম না করে, একটা কনসেপ্টের উপর যা যা অঙ্ক হয় সেটা যদি করি একটা ভিডিওতে একটা ক্লাসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মাবে যে এই কনসেপ্টের উপর যে প্রবলেমই রয়েছে না কেন বইতে আমরা সব করে ফেলেছি, এবার যেভাবেই দিক আমরা সেটা এই কনসেপ্টের উপর কোনো প্রশ্ন এলে আমাকে কিন্তু একদম ছেড়ে আসতে হবে না, সঠিকভাবে সেটা অ্যাটেন্ড করে সঠিক নাম্বারটা আমরা পেতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি খিচুড়ি মতো করে করি যে 4-5টা ফর্মুলা একসঙ্গে শিখে নিয়ে এখান থেকে একটু সেখান থেকে একটু ওইখান থেকে একটু, এইরকম নিয়ম কিন্তু আমরা করি না। ঠিক আছে, এইভাবে কিন্তু শেখা যায় না, এইভাবে কিন্তু জিনিসটা হ্যাপাজার্ড হয়ে যায়, মাথার মধ্যে কিন্তু ঘেটে যাবে। আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে একদম ফরম্যাট মেনটেন করে কনসেপচুয়ালি পরপর আলাদা আলাদা টপিক ওয়াইজ জিনিসগুলোকে অঙ্কগুলো সলভ করি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ভালো করে জিনিসটা বসবে, আমাদের মাথায় কিন্তু সেটা অনেকদিন থাকবে, এবং পরীক্ষাতেও আমরা খুব সহজেই লিখে আসতে পারবো, এবং কনফিডেন্ট আমরা থাকবো যে না এই টপিকের উপর এই কনসেপ্টের উপর যদি কোনো অঙ্ক আসে আমরা কিন্তু একদমই ভুলবো না, ছেড়ে আসবো না, সঠিকভাবে লিখে আসবো। ঠিক আছে, এবং তার জন্য যে বরাদ্দ নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব। আচ্ছা, তো ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, তাহলে এই টাইপের আমি কিন্তু চাইলে এই পরের কোয়েশ্চেনটা করতেই পারি, 7 নম্বরের কোয়েশ্চেনটা, কিন্তু আমি করব না। কিন্তু এটা আমি অন্য ভিডিওতে রাখবো। আমি এখানে যেটা করবো কেন রাখতে চাইছি, কারণ এখানে একটা কথা উল্লেখ করেছে, স্থানাঙ্ক অক্ষ দুটিকে পরাবৃত্তের অক্ষ হিসেবে ধরেছে। স্থানাঙ্ক অক্ষ দুটাকে অক্ষ হিসেবে ধরার অর্থ হলো স্থানাঙ্ক অক্ষ দুটোই অক্ষ, এবং কেন্দ্রটা থাকবে হচ্ছে 0,0 বিন্দুতে, তাহলে সেটা আমাদের নর্মাল টাইপে পড়ে যাচ্ছে, সেটা এই টাইপের অঙ্ক না। ঠিক আছে, তাই আমরা সেটা অন্য ভিডিওতে ডিসকাস করবো এই ব্যাপারে। আমরা আজকে মূলত জেনারেল ফর্মের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ যেখানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ফর্ম্যাটে যে অঙ্কগুলো পড়বে সেগুলোই সলভ করবো এখন। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে তার ওই বর্ণনাগুলো এগিয়ে 8-এর অঙ্কটা। সেখানে কি বলেছে, কোনো পরাবৃত্তের দুটি নাভি 16,0 -8,0 এবং উৎকেন্দ্রতা 3 হলে তার সমীকরণ এবং নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তাহলে সলিউশনটা দেখা যাক। দুটো নাভি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সবসময় আমরা যেটা মনে রাখবো যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে বা কোনো উপবৃত্তের ক্ষেত্রে তো দুটো করে নাভি থাকে, তো সেই দুটো নাভির মধ্যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, দুটো নাভির মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু তাকে অর্ধেক করলে আমরা কেন্দ্রটা পাবো, কেন্দ্রবিন্দুটা পাবো, অর্থাৎ দুটো নাভির যে মধ্যবিন্দু, দুটি নাভির সংযোজক সরলরেখার যে মধ্যবিন্দু সেই হবে পরাবৃত্তটির কেন্দ্র বা উপবৃত্তটির কেন্দ্র। অর্থাৎ এখানে আমি যে ছবিটা এক্সপ্রেস করেছিলাম, এখানে যে ছবিটা আমরা এক্সপ্রেস করেছিলাম এখানে আগের অঙ্কতে, সেই ছবিতে আমরা যদি পুরো জিনিসটাকে এখানে দেখি, আমি এই ছবিটাকে আরেকবার নিয়ে নিচ্ছে এখানে। তো সেই ছবি অনুযায়ী কেন্দ্রটা আমরা এখানে দেওয়া নেই, আগের অঙ্কে কেন্দ্র দেওয়া ছিল, কিন্তু আগের অঙ্কটা কিন্তু কেন্দ্র দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে কিন্তু কেন্দ্র দেওয়া নেই। তাহলে কেন্দ্র যেহেতু দেওয়া নেই, তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষ কি হবে সেটাও কিন্তু আমরা সেইভাবে বলতে পারবো না। ঠিক আছে, তির্যক এবং অনুবন্ধী অক্ষ কত হবে সে কথাও কিন্তু আমরা বলতে পারবো না, সেটা আমাকে বের করে নিতে হবে। কিন্তু বের করার জন্য যেটা দিয়েছে সেটা অনেক কিছু দিয়ে দিয়েছে, সেটা হলো নাভি দুটো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, মানে এনাফ, আর কিচ্ছু দরকার নেই আমাদের। কেন্দ্রটা বার করার জন্য তির্যক অক্ষ অনুবন্ধ অক্ষ কোনটা কোনটা হবে তাদের সমীকরণ বার করার জন্য দুটো নাভি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, মানে অনেক দিয়ে দিয়েছে, আর দরকার নেই। নাভি দুটো যদি এখানে থাকে, এখানে ধরলাম এস আর এখানে এস ড্যাশ, এই দুটো নাভি রয়েছে, তাহলে এস এর স্থানাঙ্ক কত 16,0, আর এটা কত -8,0। ঠিক আছে, পজিটিভ দিকে অবশ্যই 16,0 থাকবে, আর নেগেটিভ দিকে অবশ্যই -8,0 থাকবে, এবং পুরো পয়েন্ট দুটোই দুটো নাভি কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত, কারণ দুটো নাভির ক্ষেত্রেই ওয়াই কোঅর্ডিনেটটা 0।
দুটো নাভির ক্ষেত্রে কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা 0 0 করে রয়েছে। তার মানে দুটোই এক্স অক্ষের কোন একটা সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত। তার মানে এক্স অক্ষটাই হচ্ছে তির্যক অক্ষ। কারণ নাভি সবসময় তির্যক অক্ষের উপর অবস্থান করবে, অনুবন্ধী অক্ষের উপর নয়। নাভি কিন্তু সবসময় তির্যক অক্ষের উপর থাকবে, অনুবন্ধী অক্ষের উপর কিন্তু থাকবে না। তাই নাভির যে স্থানাঙ্ক সেখান থেকে দেখেই বুঝতে পারছি ওয়াই কোঅর্ডিনেট দুটোতেই 0। তার মানে সেটা এক্স অক্ষের কোনো সমান্তরাল সরলরেখার উপর সেই নাভি দুটো অবস্থিত, অর্থাৎ তির্যক অক্ষটাই এক্স অক্ষের কোনো সমান্তরাল একটা সরলরেখা। এবং সেই সরলরেখার সমীকরণ কি হবে সেটি জানার জন্য আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। এবং কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বার করতে হবে? দুটো নাভির যে মধ্যবিন্দু সেটাই হবে কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে লিখি পরাবৃত্তটির দুটি নাভির স্থানাঙ্ক এস হচ্ছে, এসটাকে ধরলাম 16,0 আর এস ড্যাশটা হচ্ছে -8,0। এখন কোন পরাবৃত্তের যে কথাটা বললাম কেন্দ্রটা হবে দুটো নাভির সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, কোন পরাবৃত্তের কেন্দ্র হলো তার দুটি নাভির সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে কার মধ্যবিন্দু, কার মিড পয়েন্ট? না, নাভি দুটো বা ফোকাস দুটোর যে জয়েনিং স্ট্রেট লাইন, সেই জয়েনিং লাইনের মিড পয়েন্ট হচ্ছে তার সেন্টারটা। তাহলে সুতরাং যেহেতু মিড পয়েন্ট মানে আমরা যেহেতু এস এবং এস ড্যাশ অর্থাৎ নাভি দুটো জানি, তাহলে তার মিড পয়েন্ট বার করা খুবই সহজ। আমরা জানি ফর্মুলা ক্লাস 9-এ যে x1, y1 এবং x2, y2 এই দুটো পয়েন্টের যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে হয় সামথিং এখানে, তাহলে সেটা হবে হচ্ছে দুজনকে যোগ করে এক্স কোঅর্ডিনেট দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই কোঅর্ডিনেট দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলেই আমরা পেয়ে যাব কিন্তু মানে মিড পয়েন্টের স্থানাঙ্ক। ঠিক আছে, মিড পয়েন্ট বা মিডিল পয়েন্টের স্থানাঙ্কটা কিন্তু পেয়ে যাব। তাহলে সুতরাং তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে কত হবে? সুতরাং পরাবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই যে 16,0 আর -8,0 এদের যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 16 প্লাস -8 ডিভাইডেড বাই 2, 0 প্লাস 0/2, কারণ ওয়াই পোর্শনটা 0ই আছে। বা কত হচ্ছে পয়েন্টটা তাহলে? 16 - 8 ডিভাইডেড বাই 2, এটা 0ই এসে যাচ্ছে। তার মানে কত হলো? 16 - 8 মানে 8, 8/2 মানে 4, 4,0। ঠিক আছে, এটুকুনি অবশ্যই আমরা সবাই বুঝতে পারছি, না বুঝতে পারলে খুব মুশকিল, কারণ এই যোগ বিয়োগ কোন ভাগ যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে সুতরাং এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের পরাবৃত্তের সমীকরণ বার করতে হবে। পরাবৃত্তটির সমীকরণ বার করতে হবে, তার জন্য আমরা যেটা ধরে নেবো সেটা হচ্ছে অর্ধ নাভিলম্বের অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য, অর্ধ অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। এবং সেটাও কিন্তু আমরা এখানে দেখে বুঝতে পারছি, যে তির্যক অক্ষটা এখানে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। আগের অঙ্কটা যে আমরা বুঝতে পারিনি, কারণ আগের অঙ্কটা নর্মাল বলেছিল শুধু সমান্তরাল, কিন্তু কোনো নাভির স্থানাঙ্ক যেহেতু দেওয়া ছিল না, ফলে আমরা দেখে বুঝতে পারিনি সেটা কার সমান্তরাল, তির্যক অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল। তাই আমরা উইদাউট লস অফ জেনারেলিটি, কোনো রকম জেনারেলাইজেশনকে নষ্ট না করে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল হবে তির্যক অক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল হবে অনুবন্ধী অক্ষ। কেউ যদি উল্টো ধরতো তাহলে কারোর কিচ্ছু বলার থাকতো না, সেটাও অ্যান্সার হতো, অবশ্যই হতো। কিন্তু এক্ষেত্রে
এক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না, কারণ এখানে আমরা দেখেই বুঝতে পারছি অনুবন্ধী অক্ষটা ওয়াই এর দিকে এবং তির্যক অক্ষটা এক্স এর দিকে, কারণ তির্যক অক্ষে যে নাভিগুলো অবস্থিত রয়েছে সেই নাভিগুলোর কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা 0 আছে। আচ্ছা, তাহলে এখানে লিখি এবার। সুতরাং বা মনে করি পরাবৃত্তটির অর্ধ অর্ধ তির্যক অক্ষের অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু এ এবং অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অর্ধ অনুবন্ধী অক্ষের এখানে যেহেতু নাভি দুটো স্থানাঙ্ক ওয়াই কোঅর্ডিনেটটা 0 আছে, একটা হচ্ছে 16,0 এবং একটা হচ্ছে -8,0, একটা -8,0, একটা 16,0। তার মানে যেহেতু এখানে আমাদের দেখতে পাচ্ছি যে নাভি দুটো স্থানাঙ্কে ওয়াই কোঅর্ডিনেটের দুটোতেই শূন্য আছে, তার মানে দুটো শূন্য কখন ওয়াই কোঅর্ডিনেট শূন্য কখন হবে, যখন এক্স অক্ষের উপর অবস্থান করবে। তার মানে শুধুমাত্র এক্স অক্ষের সমান্তরালই নয় তির্যক অক্ষটা, আরো স্পেসিফিক্যালি বলতে পারছি সেটা হচ্ছে এক্স অক্ষটাই নিজেই তির্যক অক্ষ, কারণ নাহলে ওয়াই কোঅর্ডিনেটটা 0 হতো না। তাহলে যেহেতু যেহেতু সেটাও মেনশন করে দিচ্ছি, যেহেতু নাভিদ্বয়ের স্থানাঙ্কে নাভিদ্বয়ের স্থানাঙ্কে y ইকুয়ালস টু 0, তাই এক্স অক্ষটি হবে তির্যক অক্ষ। সুতরাং পরাবৃত্তটির সমীকরণ হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারকে আগে রাখবো। এখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখলে তো হবে না, আগের অঙ্কের মতো আমাদের যেহেতু কেন্দ্রটা 4,0, তাহলে হয়ে যাবে হচ্ছে x-4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস y-0 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সেটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি না, x-4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস y-0 বলতে আমরা ওয়াই স্কোয়ারই বুঝতে পারছি, ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, কিন্তু সেখানে আমাদের আগের অঙ্কটার মতো করেই এ এবং বি এর ভ্যালুটা বার করে এখানে বসাতে হবে। ঠিক আছে, এ এবং বি এর যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু এখানে আগে ডিটারমাইন করতে হবে, করে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কত পাচ্ছি ভ্যালুটা, এটা যদি 1 নম্বর নাম দিই। এখন পরাবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য দেয়নি, কিন্তু নাভিদ্বয়ের দূরত্ব দিয়ে দিয়েছে। পরাবৃত্তটির নাভিদ্বয়ের দূরত্ব নাভিদ্বয়ের দূরত্ব এবং ইসেন্ট্রিসিটিও দিয়ে দিয়েছে। তাহলে আগে প্রথমে ইসেন্ট্রিসিটিটা বার করি, তাহলে কাজ হবে পাশি। না, পরাবৃত্তটির উৎকেন্দ্রতা সেটা কত, ই এর ফর্মুলা কি, √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। প্রশ্নানুযায়ী আচ্ছা, তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের ইসেন্ট্রিসিটি কত দিচ্ছে, সেটা হচ্ছে এখন ই ইকুয়ালস টু 3 দেওয়া আছে কোয়েশ্চেন অনুযায়ী। তাহলে
সেখান থেকে আমরা কি পাচ্ছি, রুট ওভার 1 + b² / a², এর মানটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 3। তাহলে সেখান থেকে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে কি পাবো, 1 এই রুটটা উঠে যাবে, 1 + b² / a² = 3a² হবে। এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে 1, তাহলে 1 + b² / a² = 3a² মানে 9। অ্যান্ড সেখান থেকে আবার পাচ্ছি হচ্ছে, তাহলে b²/a² সমান কত হবে, b²/a² সমান হয়ে যাবে 9 -1, এই ওয়ানটা ওদিকে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে সুতরাং b²/a² তাহলে 8, কিংবা b² = 8a²। এই রিলেশনটা পাচ্ছি এবং বি এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে 2 নম্বর রিলেশন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আর কিন্তু কোনো কন্ডিশন এক্সট্রা করে দেওয়া নেই। আগের অঙ্কে কিন্তু আরো একটা কন্ডিশন ছিল, কিন্তু সেই কন্ডিশনটা কিন্তু এখানে ডাইরেক্টলি গিভেন নেই, কিন্তু ইনডাইরেক্টলি ঠিকই দেওয়া আছে। সেটা হচ্ছে দুটো নাভির মধ্যে দূরত্ব এস এবং এস ড্যাশ, দুটো নাভি ছিল, তাদের মধ্যে দূরত্ব কত হয় তার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2ae। ঠিক আছে, 2ae। এবং এই নাভিটা কত, সেটা হচ্ছে -8,0, আর এটা হচ্ছে 16,0। তো তাদের মধ্যে যে দূরত্বটা সেটা কত, সেটা হচ্ছে 2ae, যার মধ্যে ই এর মানটা আবার 3, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা তো আমরা বার করতে পারবো ক্লাস 9-এর ফর্মুলা দিয়ে। তাহলে এখন নাভিদ্বয়ের দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে 2ae। এবং 2ae মানে কত, 2ae মানে কত, সেটা হচ্ছে 2 × a × e, মানে হচ্ছে আবার 3 কোয়েশ্চেনে দিয়েছে, তাহলে 6a পাচ্ছি নাভিদ্বয়ের দূরত্ব। আবার যদি এস আর এস ড্যাশের মধ্যে দূরত্ব বার করে আমি ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করি ক্লাস 9-এ, তাহলে সেক্ষেত্রেও একটা নাভিদ্বয়ের দূরত্ব পাচ্ছি। আবার নাভিদ্বয়ের দূরত্ব = s × s, মানে s ড্যাশ, এই ডিস্টেন্সটাকে মেনশন করছে। এস থেকে এস ড্যাশের যে দূরত্ব, সেটা কি করে পাবো, তার জন্য ডিস্টেন্স ফর্মুলা, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, সেটা ক্লাস 9-এ আমরা করেছি। সেটা ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমরা করি হচ্ছে x1 - x2 কিংবা x2 - x1 একই ব্যাপার, প্লাস y1 - y2, তার আবার রুট। এটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা, ডিস্টেন্স বিটুইন x1 y1 এবং x2 y2। তাহলে সেটাই যদি অ্যাপ্লাই করি, এখানে পয়েন্টগুলো কি কি রয়েছে, পয়েন্টগুলো রয়েছে হচ্ছে -8,0 আর 16,0। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই, তাহলে -8 - 16 তার স্কোয়ার, প্লাস দুটোই 0 ওয়াই পোর্শনে, তাহলে কত হচ্ছে, রুট ওভার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে মানে মাইনাসে মাইনাসে প্লাস না, এখানে -24 হচ্ছে তার স্কোয়ার, আর এটা হচ্ছে 0। এবার মাইনাসের স্কোয়ার করা আর প্লাস স্কোয়ার করে একই হবে, তাহলে এটা 24ই হলো, 24-এর স্কোয়ারই হলো। ঠিক আছে, -24-এর হোল স্কোয়ারে যা, শুধু 24-এর হোল স্কোয়ারও তাই, স্কোয়ারটা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এখন 24-এর স্কোয়ার আছে, আবার রুট আছে, তাহলে অনলি 24 পড়ে থাকবে, এবং অবশ্যই সেটা পজিটিভলি। তাহলে প্রশ্ন অনুযায়ী তাহলে এটাও দুটো নাভির মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে, 6 এটাও দুটো নাভির মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে, তার মানে এই দুটো ডিস্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি সেম, কারণ দুটোই একই পরাবৃত্তের দুটো নাভির মধ্যে দূরত্বকে ইন্ডিকেট করছে, দুটো দূরত্বকে রিপ্রেজেন্ট করছে। এবং তাহলে দূরত্ব দুটো কিন্তু অবশ্যই এখানে সেম, তাহলে 6 এটাই হচ্ছে 24, আর 6-এ যদি হয়ে যায় 24, তাহলে এ হয়ে যাবে 4, 24/6 করে এটা হয়ে যাবে 4। আর এই যদি হয়ে যায় 4, তাহলে এর মানটা আমরা যদি এখন এখানে বসিয়ে দিই, 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে বি এর মানটা পেয়ে যাব। তাহলে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে a = 4 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে যদি a = 4 বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি b², 2 নম্বর সমীকরণটা কি আছে, b², 8a², a স্কোয়ার এর ভ্যালু আবার কত, 4 এর স্কোয়ার, b², 8a², আর 8 a² মানে হচ্ছে 4², তার মানে 8 × 16। ঠিক আছে, 8 × 16 হয়ে যাচ্ছে, আর 8 × 16 মানে কত,
ছটা 48, 128 মতো হবে। ঠিক আছে, বি স্কোয়ার ইকুয়ালস টু 128। তাহলে সুতরাং সুতরাং a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 128, মান দুটি এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এই মান দুটো এক নম্বর সমীকরণে বসালে আমরা কি ভ্যালুটা পাবো? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আমাদের কাছে ছিল হচ্ছে 4 তার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ছিল। এক্স মাইনাস 4 তার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবার এটা কত 4, তাহলে স্কোয়ারটা 4 স্কোয়ারই হবে। মাইনাস মাইনাস ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে কত 128 ইকুয়ালস টু 1। তার মানে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 16 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 128 ইকুয়ালস টু 1। এবার কেউ যদি এটাকে এলসিএম করতে চায় তাহলে করতে পারে। এলসিএম করলে কত হবে? দেখতেই পাচ্ছি এখানে 8 × 16 করে 128 হয়েছে, তাহলে এটাকে 8 দিয়ে গুণ হয়ে যাবে। এটা লসাগুতে হবে হচ্ছে 128, লসাগু হবে। তাহলে 128 কে যদি ওদিকে পাঠাই তাহলে 8 × x−4 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 128। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে পরাবৃত্তের সমীকরণটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এর সঙ্গে আরেকটা যে ছোট্ট জিনিস জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে। নাভি লম্বের দৈর্ঘ্য তো ফর্মুলা আছে 2b² বাই a। তাহলে পরাবৃত্তটির নাভি লম্বের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে 2b² বাই a। 2টা 2, বিটা কত বা বি স্কোয়ারটা কত? ডাইরেক্ট বি স্কোয়ারটা আমরা পেয়েছিলাম হচ্ছে 128 ডিভাইডেড বাই এ কত, এটা হচ্ছিল 4। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6 × 2 = 12, 4 × 2 = 8, তাহলে 64। যেহেতু এর একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে তাই পাশে একক লেখাটা ভালো। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা একটা অ্যান্সার, যেটা আমাদের পরাবৃত্তের সমীকরণটা বার করতে বলেছিল সেটা করলাম, আবার সেই সাথে নাভি লম্বের দৈর্ঘ্যটাও বার করতে বলেছিল সেটাও কিন্তু করা হলো। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন। এই টপিকের উপর নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখা যাক। এই টপিকের উপর নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক, সেটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। সেটা হলো 9-এর কোয়েশ্চেনটা কি বলেছে। 9-এর কোয়েশ্চেনে একটি পরাবৃত্তের কেন্দ্র দিয়ে দিয়েছে, শীর্ষের স্থানাঙ্ক একটা দিয়ে দিয়েছে, তাহলে উৎকেন্দ্রতা কত হবে? কেন্দ্র দিয়ে দিয়েছে এবং শীর্ষের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, উৎকেন্দ্রতাও দিয়ে দিয়েছে, সমীকরণটি কি হবে? একটা শীর্ষ দিয়েছে, একটা কেন্দ্র দিয়েছে। ঠিক আছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে। সলিউশনটাতে আসা যাক। মনে করি, আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে শীর্ষের স্থানাঙ্কে যে শীর্ষের ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 4 এবং কেন্দ্রের যে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 4, দুটো যেহেতু সেম, দুটোই কিন্তু সেম, শীর্ষে যে ওয়াই স্থানাঙ্ক রয়েছে এবং কেন্দ্রে যে ওয়াই স্থানাঙ্ক রয়েছে দুটোর ক্ষেত্রেই 4 রয়েছে। তার মানে আমরা ছবিটা যদি একবার একটু এঁকে দেখি আমাদের তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন পোর্শনটা, আমাদের তির্যক অক্ষ কোথায় পরাবৃত্তের এবং অনুবন্ধী অক্ষটা কোন দিকে, সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে ঠিক আছে, আমরা ধরলাম এই জায়গাটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এখানে অরিজিন 0 0 রয়েছে, আর এটা হচ্ছে যে পয়েন্ট কেন্দ্রটা 2,4।
2,4, 2,4 মানে এটা হচ্ছে x ইকুয়ালস টু, এটা হচ্ছে y ইকুয়ালস টু 4 লাইন, আর এটা কিন্তু x ইকুয়ালস টু 2 লাইন। এবার দেখতে পাচ্ছি যে কেন্দ্র এবং শীর্ষ, কেন্দ্র এবং শীর্ষের উভয়েরই y স্থানাঙ্ক রয়েছে 4। তার মানে কেন্দ্র এবং শীর্ষ দুটোই y ইকুয়ালস টু 4 লাইনের উপর অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ কেন্দ্র শীর্ষ এগুলো কোথায় থাকে? এগুলো তির্যক অক্ষের উপরে থাকে। তাহলে তির্যক অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, এবং সেটা কত? সেটা হচ্ছে y ইকুয়ালস টু 4 লাইনটাই হচ্ছে তির্যক অক্ষ এখানে। ঠিক আছে, এইভাবে আমাদের বিচার করতে হবে। এটা যদি আমাদের কাছে পরাবৃত্তটি হয়, তাহলে সেই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,4, সেক্ষেত্রে y কোঅর্ডিনেট 4। আবার শীর্ষের স্থানাঙ্ক, এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ একটা, সেই শীর্ষ স্থানাঙ্কতেও দিয়ে দিয়েছে 6,4। তার মানে কেন্দ্র এবং শীর্ষ উভয়ই, এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র শীর্ষ উভয়েরই y স্থানাঙ্ক কিন্তু 4। তার মানে তির্যক অক্ষটা এখানে হচ্ছে x অক্ষের সমান্তরাল, অর্থাৎ y ইকুয়ালস টু 4। তাহলে কথাটা লিখে দিই, যেহেতু, বা এখানে আগে লিখি, পরাবৃত্তটির, এতটাই লজিক্যালি জিনিসগুলো আমরা শিখবো, বুঝবো। ঠিক আছে, শুধুমাত্র আমরা এটা হয় বলে ছেড়ে দেবো না, কেন হয় সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁতভাবে জানবো। তো পরাবৃত্তটির কেন্দ্র সেটা হচ্ছে 2,4, আর একটি শীর্ষ 6,4। যেহেতু, এবার আমরা সেই লজিকটা দিচ্ছি, যেহেতু কেন্দ্র এবং শীর্ষ উভয়ের y স্থানাঙ্ক 4, তাই সেখান থেকে আমরা কি বলতে পারছি? কেন্দ্র এবং শীর্ষ উভয়ই y ইকুয়ালস টু 4 সরলরেখার উপর অবস্থিত। আবার আমরা জানি কেন্দ্র শীর্ষ, কেন্দ্র শীর্ষ, শুধুমাত্র কেন্দ্র শীর্ষ নয়, অবশ্যই নাভি, কেন্দ্র শীর্ষ নাভি প্রত্যেকেই তির্যক অক্ষের উপর অবস্থান করে। যেহেতু কেন্দ্র শীর্ষ নাভি প্রত্যেকেই তির্যক অক্ষের উপর থাকে, তার মানে এটাই y ইকুয়ালস টু 4টাই তাহলে তির্যক অক্ষ হবে। আর তার সঙ্গে পারপেন্ডিকুলার যে অক্ষটা কেন্দ্র দিয়ে পাস করছে সেটা হবে তার অনুবন্ধী অক্ষ। তাহলে তির্যক অক্ষটা অবশ্যই এখানে এক্স অক্ষেরই সমান্তরাল, সেটা হচ্ছে y ইকুয়ালস টু 4, এবং অনুবন্ধী অক্ষটা এখানে y অক্ষের সমান্তরাল, এবং সেটা হলো x ইকুয়ালস টু 2। তাহলে আবার আমরা জানি কেন্দ্র শীর্ষ নাভি প্রত্যেকেই তির্যক অক্ষের উপর অবস্থান করে। সুতরাং তির্যক অক্ষটি হবে y ইকুয়ালস টু 4ই হবে। তার মানে y ইকুয়াল টু 4 এর উপরই তো দুজনে রয়েছে। নাভির কথা এখানে উল্লেখ করেনি, আমরা তাও বলে রাখলাম, অর্থাৎ বা যা এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, y ইকুয়ালস টু সামথিং সবসময় এক্স অক্ষের সমান্তরাল হয়, আর x ইকুয়াল টু কিছু একটা, সেটা y অক্ষের সমান্তরাল হয়। সেটা কিন্তু ক্লাস 11-এর জিনিস নয়, ক্লাস 9-এর জিনিস, যখন থেকে আমরা লেখচিত্র অঙ্কন করি।
তাহলে সুতরাং পরাবৃত্তটির, বা এবার ধরে নি, মনে করি পরাবৃত্তটির অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু একক এবং অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু বি একক। সুতরাং পরাবৃত্তটির সমীকরণ হবে, সুতরাং পরাবৃত্তটির সমীকরণ তাহলে কি হবে? প্রথম কথা, তিনটে জিনিস আমরা উপর বিচার করে পরাবৃত্তের সমীকরণ লিখি। প্রথম হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা যে সমীকরণটা লিখি সেটা কার উপর ডিপেন্ড করে লিখি? সেখানে আলফা বিটা রয়েছে এবং কে আগে কে পরে সেই জিনিসটা রয়েছে। এটা আগে লিখবো, ওয়াই দিয়ে আগে লিখবো না এক্স দিয়ে আগে লিখবো, সেটা ডিপেন্ড করছে হচ্ছে তির্যক অক্ষ কার সমান্তরাল। তির্যক অক্ষ কার সমান্তরাল? এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের? এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স প্রথমে থাকবে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই প্রথমে থাকবে। ঠিক আছে, তির্যক অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স প্রথমে থাকবে, আর তির্যক অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই প্রথমে থাকবে। প্রথমে থাকবে মানে পজিটিভ ভাবে থাকবে, যেমন এখানে পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, নেগেটিভটা হচ্ছে অনুবন্ধী অক্ষের জন্য। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু তির্যক অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তির্যক অক্ষ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এখানে, ঠিক আছে, তাই এখানে কিন্তু আমরা অবশ্যই এক্স কে প্রথমে রাখতে হবে। তাহলে এখানে লিখে নিই, সুতরাং পরাবৃত্তটির সমীকরণ তাহলে কত হবে? এক্স মাইনাস আলফা, আলফা বলতে যে কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা দেওয়া আছে কোয়েশ্চেনে সেইটা 2 4, তাহলে 2টা হচ্ছে আলফা আর 4টা হচ্ছে বিটা। তাহলে বসাই 2টা আলফা আর 4 হচ্ছে বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস, তাহলে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কাছে পরাবৃত্তের সমীকরণ, যেখানে এ এবং বি এর ভ্যালুটা বার করতে হবে, তার জন্য কন্ডিশন কোয়েশ্চেনে গিভেন আছে। তাহলে কি করে বার করবো? এবার এই জায়গা থেকে আমরা এ এবং বিটা বার করতে চাইছি। ঠিক আছে, বিভিন্ন অঙ্কে এ এবং বি বার করার নিয়মটা বিভিন্ন দেবে, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, সেই হিসাবে কিন্তু ফর্মুলা গুলো আমাদের মনে রেখে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেমন শীর্ষের স্থানাঙ্ক দিয়েছে, তেমন অনেক সোজা একটা জিনিস দিয়ে দিয়েছে, এটা ডাইরেক্ট পেয়ে যাব। ঠিক আছে, 1 নম্বর পরাবৃত্তের একটি শীর্ষ হবে, 1 নম্বর পরাবৃত্তের একটি শীর্ষ হবে কত? যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এটা, তার মানে ওয়াই পোর্শনটা 4ই থাকবে, আর এক্স কোঅর্ডিনেটটা শুধুমাত্র চেঞ্জ হয়ে আলফা প্লাস এ হবে। এবার আলফা প্লাস এ বলতে অ্যাকচুয়ালি 2 প্লাস এ, আর এই পোর্শনটা 4ই থাকবে। অর্থাৎ শীর্ষ বলতে এই যে জায়গাটা আমি একবার এখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই জায়গাটা, এইটুখানি কিন্তু দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এই, এখান থেকে এত অব্দি দৈর্ঘ্য কিন্তু এ হয়। তাহলে শীর্ষের স্থানাঙ্ক কিন্তু কত হয় না আলফা প্লাস এ কমা যেটা থাকছে সঙ্গে বিটা থাকে। এবার এখানে আলফাটাই হচ্ছে আমার কাছে 2, এই 2টা হচ্ছে আলফা, এই 4টা হচ্ছে বিটা, সেটা এখানেও লিখেছি। আর এটা কত সেটা বার করব, তার জন্য এখানে দেওয়া আছে এই আলফা প্লাস এর মানটা 6 দেওয়া আছে কোয়েশ্চেনে। ঠিক আছে।
তাহলে বসিয়ে দিই। ঠিক আছে, 4 পরিবর্তে এখানে বিটা ধরতে পারি, বিটার ভ্যালুটাই 4 আর আলফার ভ্যালুটা 8। এবার প্রশ্ন অনুযায়ী এই 2 + 8 এটাই হচ্ছে 6। 2 + 8 হচ্ছে 6, আর 2 + 8 যদি 6 হয় তাহলে এটা কত? এটা হচ্ছে 4। তাহলে এর মানটা কিন্তু পেয়েই গেলাম। এবার শুধু বি এর মানটা বার করতে পারলে, এই যে বিটা সেটা বার করতে পারলেই কিন্তু কাজ মিটে যাবে। তার জন্য কোয়েশ্চেনে আর কোনো কন্ডিশন দিয়েছে কি? অবশ্যই দিতে হবে। ঠিক আছে, কিছু তো একটা অবশ্যই দিতে হবে, হয় উৎকেন্দ্রতা অথবা কিছু একটা, এবং অবশ্যই দিয়েছেও। সেটা হচ্ছে √5 উৎকেন্দ্রতা দিয়েছে। তার মানে সেখান থেকে বি বার করা আমাদের কোনো আর ব্যাপার নেই। এটা পেয়ে গেছি, উৎকেন্দ্রতে জানি, তাহলে সেক্ষেত্রে বি বার করা কিন্তু কোনো ব্যাপারই না। তাহলে বিটা করবো এবার। এবার হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রতা। সেটা হচ্ছে ই, আর ই এর মান কত? √ওভার, বা এটা পরে আমি আচ্ছা লিখে দিয়ে, সেটা 1 + b² / a²। তাহলে প্রশ্ন অনুযায়ী 1 + b² / a², তার যে রুট সেটাই হচ্ছে √5। তাহলে উভয় পক্ষে বড় করলে উভয়ের দিকেই রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে 1 + b² / a² = 5। তাহলে b²/a² = 5 - 1 মানে 4। তাহলে b² = 4a²। আর এর মানটা আবার কোয়েশ্চেনে পেয়ে, মানে এখান থেকে পেয়ে গেছি, সেটা হচ্ছে 4। এর মানটা আবার হচ্ছে 4। তাহলে b² = 4 ইন্টু 4 স্কোয়ার। তার মানে b² = 4 ইন্টু 16, তার মানে 64। তাহলে বিটা কত? বি ইকুয়ালস টু হচ্ছে √64, এবং সেটা হচ্ছে 8। তাহলে বি এর মানটাও কিন্তু পেয়ে গেলাম, বি এর মানটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। বি এবং এ এর মানটা নিয়ে এবার সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে এই যে এই সমীকরণটা x - 2a/a² -y - 4/b² = 1, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে a = 4, b = 8 বসিয়ে পাই। সমীকরণটা কিরকম না, x - 2 তার হোল স্কোয়ার / a²। মানে কত? a² মানে হচ্ছে আমাদের কাছে এখানে 4, তাহলে 4² মাইনাস y - 4 এর হোল স্কোয়ার / b²। বলতে 8 স্কোয়ার = 1। তাহলে সমীকরণটা কত হচ্ছে? x - 2 এর হোল স্কোয়ার / 4 × 4 = 16 মাইনাস y - 4 এর হোল স্কোয়ার / 18 × 64 = 1। তাহলে সমীকরণটা এসে যাচ্ছে, যদি এলসিএম করি তাহলে 64ই এলসিএম হবে। 4 × 16 = 64, তাহলে 4 × x - 2 এর হোল স্কোয়ার মাইনাস y - 4 এর হোল স্কোয়ার = 1। তাহলে 4 × x - 2 এর হোল স্কোয়ার মাইনাস y - 4 এর হোল স্কোয়ার = 64টা একের সঙ্গে গুণ করে দিলে 64। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এরপর 10-এর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে করব না, বিকজ এখানে কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করেছে। কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করছে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাই তির্যক অক্ষ, অনুবন্ধী অক্ষ যথাক্রমে। তাই এটা আমরা এই ভিডিওর মধ্যে করব না, সেটা আমরা অন্য টপিকে আলোচনা করব। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে 11 নম্বরের প্রবলেমটা। 11 নম্বরের প্রবলেমটা আবার আজকের টপিকের উপর। আজকে শুধুমাত্র সেই টপিকের প্রবলেমগুলো আলোচনা করা হচ্ছে যেখানে নাভি এবং তির্যক অক্ষ, অনুবন্ধী অক্ষ এগুলো কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরালে থাকছে। নাভিটা থাকছে হচ্ছে তির্যক অক্ষের উপর, কিন্তু সেটা কিন্তু এক্স অক্ষের উপর নয়, কারণ তির্যক অক্ষটা এক্স অক্ষ নয়।
ঠিক আছে, সেরকম ভাবে আমরা এখানে কিন্তু অঙ্কগুলো করছি। এবং সেক্ষেত্রে একটা উৎকেন্দ্রতা দেওয়া থাকছে, এবং আরো একটা এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়া থাকছে, কোথাও শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকছে, কিংবা কোথাও দুটো নাভি দিয়ে দিচ্ছে, নাভির স্থানাঙ্ক কি আছে সেটা দিয়ে দিচ্ছে, এরকম টাইপের বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে। কিন্তু আমাদের যে ফরম্যাটটা হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রটা মূল বিন্দুতে নেই। আজকে যে অঙ্কগুলো আমরা প্রবলেম সলভ করছি সেগুলো কিন্তু কেন্দ্রটা একটারও মূল বিন্দুতে ছিল না। কারোর ছিল 4,0 বিন্দুতে, কারোর ছিল হচ্ছে 2,4 বিন্দুতে, এবং এই ধরনের। তো সেরকমই 11 নম্বরের প্রবলেমটা আবারও একই ধরনের প্রবলেম। সেটা হচ্ছে কোনো পরাবৃত্তের তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4 এবং 6। ঠিক আছে, এবং অক্ষ দুটির সমীকরণ দিয়ে দিয়েছে, অর্থাৎ তির্যক এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ দিয়ে দিয়েছে। একটা হচ্ছে x=-3 আর একটা হচ্ছে y=1। তাহলে পরাবৃত্তটির সমীকরণ কিরকম হবে? আমরা যদি ছবিটা একবার আঁকার চেষ্টা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। ছবিটা আঁকলে আমাদের কাছে এরকম আসছে, এই হচ্ছে y অক্ষ, এদিকে থাকছে x অক্ষ, এবং x=3 মানে x+3=0 মানে x=-3। তো x=-3 কোন দিকে পড়বে? x=-3 সেই লাইনটা কোন দিকে যাবে? সেটা অবশ্যই আমাদের কাছে এই উল্টো দিকটায় থাকবে, এদিকে থাকবে, নেগেটিভ এক্স এর দিকে থাকবে, কারণ x=-3 চলে আসছে। আর y=1 পাচ্ছি এখান থেকে, y-1 = 0 মানে y=1। তাহলে y=1 কোন কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে, কারণ সেটা পজিটিভলি পাচ্ছি। তাহলে এই যে জায়গাটা, তাদের ছেদ বিন্দুটাই হবে এই x=3, এটা হচ্ছে x=3 লাইন, -3 লাইন, এবং এটা হচ্ছে 1 লাইন। ঠিক আছে, উল্টো লেখা হলো। এটা হচ্ছে y=1 লাইন, এবং এটা হচ্ছে x=-3 লাইন। এই দুটো লাইন হবে তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, যথাক্রমে তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। ওকে, তার মানে তির্যক অক্ষ কিন্তু এটা, এটা হচ্ছে তির্যক বলেছে, আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে সেই ক্ষেত্রে আমরা তির্যক অক্ষ বরাবর কিন্তু উপবৃত্ত মানে পরাবৃত্তটা অবস্থান করবে, অর্থাৎ সেটা কিন্তু দেখতে কিন্তু এইরকম হবে, আগের বারের মতো এরকম নয়। তার কিন্তু 90 ডিগ্রি রোটেশন হয়ে যাবে, অর্থাৎ পরাবৃত্তটা এরকম দেখতে হবে। হুম, ঠিক আছে, এরকম টাইপের পরাবৃত্ত তৈরি হবে, যেখানে এই যে পয়েন্টটা সেটাই হবে কেন্দ্র। এই পয়েন্ট হবে পরাবৃত্তের কেন্দ্র, এবং সেই কেন্দ্রটা কি করে পাবো? x=-3 y=1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক অ্যাকচুয়ালি -3,1ই হবে। কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু -3,1ই হবে। ঠিক আছে, আর তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, খুব সুন্দর প্রবলেমটা এটা। তাহলে মনে করি পরাবৃত্তটির অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য = a, আর পরাবৃত্তটির অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য = b। সুতরাং অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে b। সুতরাং প্রশ্নানুযায়ী এখানে কত রয়েছে? তির্যক অক্ষের তার দৈর্ঘ্য দিয়েছে 4, তার মানে 2a। অর্ধেকটা যদি a হয় তাহলে টোটালটা হচ্ছে 2a, সেই টোটালটা 2a হচ্ছে 4। তাহলে সেখান থেকে এটা কত? এটা হচ্ছে 2। আর 2b কত? 2b হচ্ছে এখানে দিয়ে দিয়েছে 6, কারণ টোটালটা বলছে, এটা কিন্তু অর্ধ বলছে না, কিন্তু আমরা ধরেছি কিন্তু অর্ধ। এ আর বি কিন্তু অর্ধ তির্যক অক্ষ, অর্ধ অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস, বা সেমি, এক্ষেত্রে হচ্ছে সেমি কনজুগেট অ্যাক্সিস। তাহলে বিটা কত? বিটা হচ্ছে 3। সুতরাং সুতরাং এ আর বি পেয়ে গেলাম, এবার কেন্দ্রের স্থানাঙ্ক তো খুব ইজিলি পেয়ে যাব, যেহেতু তির্যক অক্ষ তির্যক অক্ষের সমীকরণ x
প্লাস 3 ইকুয়ালস টু 0 বা একবারে লিখছি x ইকুয়ালস টু -3 এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ y - 1 ইকুয়ালস টু 0 মানে y ইকুয়ালস টু 1 এবং সুতরাং নয় এবং লিখি কথাটা, এবং তির্যক ও অনুবন্ধী অক্ষের ছেদবিন্দুই হলো কেন্দ্র, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে এটা আর এটা একসঙ্গে কম্বাইন করে দিলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব, অর্থাৎ -3,1টাই হবে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, এবির ভ্যালু পেয়ে গেছি, তাহলে আর কিছু দরকার আছে পরাবৃত্ত বার করতে? কোনো দরকার নেই আর, নর্মালি শুধুমাত্র ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। সুতরাং পরাবৃত্তটির সমীকরণ, সুতরাং পরাবৃত্তটির সমীকরণ হলো x মাইনাস আলফা, মানে -3, আলফা হচ্ছে এটা, এটাই আলফা এটাই বিটা কিন্তু, তাহলে তার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কোনটা? এটাই মানে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে একটু জিনিস, এই জায়গাটা কিন্তু একদম ভুল হয়ে যাবে, যেহেতু আমাদের ত্রিজ্যক অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাই আমি ওয়াই কে সব প্রথমে রাখবো। আমি সবসময় কিন্তু বলেছি যার সমান্তরালে ত্রিজ্যক অক্ষ থাকবে তাকেই প্রথমে রাখতে হবে, সেটা কিন্তু আগের অঙ্কে আমি বারবার বলে দিয়েছি, লিখেও দিয়েছি ইনফ্যাক্ট। তাহলে y - 1 পোর্শনটা আগে থাকবে, ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কিন্তু 2 স্কোয়ার, ওয়াই এর নিচে কিন্তু এই থাকবে, অর্থাৎ 2 স্কোয়ার থাকবে, মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। ফর্মেশনটা কি না, এক্স, যেহেতু এখানে তির্যক অক্ষ, তির্যক অক্ষ যেহেতু আমাদের ওয়াই এর সমান্তরাল, তাহলে এখানে সমীকরণটা হবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ারই নট বি স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হবে হচ্ছে আমাদের কাছে সমীকরণটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে সমীকরণটা হবে এখানে। তাহলে এবার এই জায়গাটা ভ্যালুটা সেই হিসাবে লিখলাম, এটা কিন্তু ওয়াই এর সঙ্গে সবসময় বিয়োগ করবো বিটাই, কিন্তু এবং প্রথমে যে থাকবে তার নিচে সবসময় স্কোয়ারই থাকবে। এক্স এর সঙ্গে যেটা বিয়োগ হবে সেটা সবসময় আলফাই বিয়োগ হবে, ওয়াই এর সঙ্গে বিয়োগ সবসময় বিটাই হবে, শুধুমাত্র প্রথমে যে থাকবে তার নিচে এই থাকবে, সেকেন্ডে যে থাকবে তার নিচে বি থাকবে। প্রথমে থাকা মানে প্লাসে থাকা, সেকেন্ডে থাকা মানে মাইনাসে থাকা, ঠিক আছে। তাহলে কত হলো জিনিসটা, y - 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এবার কোনাকুনি গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 9 ইন্টু y - 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 নং 36, একবারে করে দিলাম, ওইদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও তার এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও, এবং সেই সাথে প্রত্যেকটা জিনিস লিখে লিখে ধরে ধরে করানো, প্রত্যেকটা জিনিস তারা দেখে তারাও উপকৃত হতে পারে। এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হলো আমরা ক্লাস 11 এবং 12 এর জন্য একটি কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, এবং সেই সাথে আমাদের জয়েন্টের সমস্ত রকম প্রিপারেশন করানো হবে, এবং প্রত্যেকটা জিনিস তোমাদের
নিয়মিত খুব কম্প্যাক্ট ওয়েতে সুন্দরভাবে শেখানো হবে, বোঝানো হবে, ধরে ধরে লেখানো হবে এবং প্র্যাকটিস করানো হবে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা সেইভাবেই শিখবে যেরকম তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। সেরকম লেখার কোয়ালিটি তোমরা শিখতে পারবে। শুধুমাত্র রাফ ক্যালকুলেশন বা প্লেন জাস্ট একটু লিখে চলে আসলাম, ব্যাপারটা সেরকম একদমই হবে না। যেভাবে আমরা শেখাবো ঠিক সেই রকম ভাবে পরীক্ষা লিখে আসতে পারলে কিন্তু একটা নাম্বারও, জাস্ট একটা সিঙ্গেল নাম্বারও কিন্তু টিচার কাটতে পারবে না। সেভাবেই তোমাদের ক্লাসটা করানো হবে, শেখানো হবে এবং সেইভাবেই তোমাদের রেডি করানো হবে। তোমরা অবশ্যই কোর্সটা আমি বলবো জয়েন করতে, এবং সেই কোর্সটা জয়েন করার পর তোমাদের অঙ্ক নিয়ে অন্তত দ্বিতীয়বার কোনো রকম চিন্তা করতে হবে না। এবং সমস্ত কিছুর জন্য জাস্ট কোর্স ফ্রি রাখা হয়েছে, অত্যন্ত সামান্য, অত্যন্ত সামান্য, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না, এতটাই কম রাখা হয়েছে। কোনো 2000 টাকা নয়, 200 টাকা নয়, জাস্ট 21 টাকা, 21, যেটা আমরা কেউ কখনো কল্পনাও করতে পারবো না যে এতটা কমও হতে পারে। ঠিক আছে, 21 প্রতি মাসে। এই সামান্য 21 টাকাতে তোমরা প্রত্যেকটা মাসেই পেয়ে যাবে হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে সম্পূর্ণ ম্যাথামেটিক্স এর ক্লাস 11-12 এর প্রিপারেশন, যেটা আমার মনে হয় না কোথাও সম্ভব সেটা। এবং এইরকম ক্লাস, এইরকম লিখিয়ে সুন্দর করে কম্প্যাক্ট ওয়েতে যথেষ্ট রকম ভাবে কনসেপচুয়াল ভাবে জিনিসটাকে প্রকাশ করে এইরকম ম্যাথামেটিক্স এর ক্লাস কিন্তু ইউটিউবে অন্তত আছে কিনা আমার জানা নেই। ঠিক আছে, তাই প্রত্যেকটা জিনিস যদি তোমরা সেই রকম কম্প্যাক্ট ওয়েতে রেডি হতে চাও, তোমাদের পরীক্ষায় যে সাফল্যের দিকটা তোমরা নিজেদের আরো পথটাকে সুগম করতে চাও, সহজ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আজকে এই কোর্সটা তোমরা বাই করে নাও। এবং প্রত্যেকটা জিনিস জাস্ট বাই করার নিয়ম কি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট একটা পিং করে রাখো যে আমরা ক্লাস 11 বা যে ক্লাস 12 হবে সে এরকম কোর্সটা নিতে চাও। ব্যাস শুধু এইটুখানি। ঠিক আছে, আর কিচ্ছু নয়। কোনো রকম আমরা অ্যাপে ক্লাস করব না, আমরা নর্মালি লাইভ ক্লাস করব, এবং প্রত্যেকটা জিনিস তোমরা রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে প্র্যাকটিস সেশন থেকে শুরু করে তোমাদের পরীক্ষা, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের পেয়ে যাব শুধুমাত্র এই 21 টাকায়। ঠিক আছে, জাস্ট 21 টাকায়। এবং এতটাই সামান্য ফিস রাখা হচ্ছে সবার কথা মাথায় রেখে প্রত্যেকে যাতে সুন্দরভাবে রেডি হতে পারে, তার জন্য প্রত্যেকে সমস্ত প্রিপারেশনের যে জিনিসগুলো, মেটেরিয়ালস গুলো সবাই তার হাতের মুঠোয় পেতে পারে আমাদের, সেই জন্য কিন্তু এতটা কম ফিস রাখা হয়েছে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই জিনিসটা, তোমরা কোর্সটা অবশ্যই পারচেস করো, বা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করো। এবং প্রত্যেকটা জিনিস, বাকি যে দায়িত্ব, অঙ্কের দায়িত্ব, সেটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো নাম্বার পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, তো এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি যে যে ক্লাস তোমরা এখানে পাবে, যে কোয়ালিটির ক্লাস বা যে নিয়মে করানো হবে, সেই জিনিস কিন্তু অন্য জায়গায় হবে না। এখানে কিন্তু কোনো রকম বাতেলা দেওয়া হয় না, এখানে ডিরেক্ট ক্লাস কম্প্যাক্ট ওয়েতে, রিজিড ভাবে, সুন্দরভাবে এবং সার্বিকভাবে যাতে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো সেই হিসাবে ক্লাস করানো হবে। এটাই করলাম, এবং এই টপিক সংক্রান্ত যা যা প্রবলেম এখানটাতে ছিল সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সলভ করলাম, এবং প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি প্রবলেম কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যে ভিডিওগুলো আমি আপলোড করছি প্রত্যেকটা, সেটা কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে, ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও। তাই তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে, এবং না দেখে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর বেশি এগোচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে, সেখানে নতুন কোনো ইম্পর্টেন্ট কনসেপচুয়াল টপিক নিয়ে আলোচনা করে।